তারানাথের বাড়ির সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে কিশোরী ডাকল, কই ঠাকুর মশাই, আর কতক্ষণ? আরে ঠাকুর মশাই, আসুন আসুন, আবার গাড়ি ধরতে দেরি হয়ে যাবে কিন্তু। ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে তারানাথের গলা ভেসে এলো, আরে বসো বসো, সব কিছুতেই তোমাদের বড় অধৈর্য। গাড়ি ধরতে দেরি হবে না। হ্যাঁ, গাড়ির সময় আমার জানা নেই বটে, তবে আমরা ঠিক পৌঁছতে পারবো সময় মতো। আর তাছাড়া চিন্তা কিসের, আমরা তো আর আজকে ফিরে আসছি না, সেখানে গিয়ে তো দিন কয়েক থাকবো। তাহলে না, আসলে সেটা কথা নয়, আমাদের কাছে তো সেটা অচেনা জায়গা, তার উপর গিয়ে তো থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে, তাই না? মন্দিরের কাছাকাছি যদি না হয় অন্য কোথাও তো করতে হবেই, তাতে তো সময়ও লেগে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে পৌঁছানোটাই ভালো। তারানাথ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার পরনে আগের মতোই লাল কাপড়, তবে আজ যে কাপড়টা সে পরেছে সেটা যে নতুন তা বোঝাই যাচ্ছে। পরনে লাল কাপড়, গায়ের উপর আরও একটা লাল কাপড় জড়িয়ে রাখা রয়েছে। তারানাথের মাথার চুল দাড়ি যেন আগের থেকে বেশি বড় বলে মনে হলো, তবে মুখটায় একটা অদ্ভুত হাসি এসে জুটেছে। সেদিকে তাকিয়ে কিশোরী সামান্য হেসে বলল, বাবা, আজ যে আপনাকে চেনাই যাচ্ছে না। তা ওই আপনার কাঁধের ঝোলাতে কি নিয়েছেন? এই ঝোলাতে তেমন কিছুই নেই, সামান্য দরকারি দু একটা জিনিসপত্র। তা তোমরা তোমাদের ব্যাগপত্র, জামা কাপড় এসব নিয়েছো তো ঠিক করে? বাজারে নতুন কাপড়ের বড় বড় ব্যাগ এসেছে, সেই নিয়েছি আমরা দুজন। তারানাথ তার ঝোলাতে কি নিয়েছে তা বোঝার উপায় নেই। আমরা আর সময় নষ্ট করলাম না। আকাশের অবস্থা ভালো নয়, সকাল থেকে বেশ ভালো ছিল, অথচ এই যে বেরানোর সময় এখনই যত আকাশের গোলমাল শুরু হলো। বৃষ্টি নামবে বলে কিন্তু মনে হচ্ছে না। সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি গিয়ে পড়লাম স্টেশনে। তারপরে সময় মতো রেলগাড়িতে করে রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আমরা যেখানে চলেছি তা হলো কামাখ্যার মন্দির। মন্দির বলতে সেখানে আগে যা ছিল তাই, তবে শুনেছি সেই মন্দির এখন নতুন করে নাকি আবার সংস্কার করা হয়েছে। তা একদিন তারানাথের বাড়িতে বসে কথা বলছি, বলতে বলতে তারানাথ একটু ফিসফিস করে বলল, দুদিন আগে এক খদ্দের এসেছিল বুঝলে, তা তারা নাকি সপ্তাহখানেক আগে কামাখ্যা থেকে ঘুরে এসেছে। সেখানকার যা বর্ণনা দিচ্ছিল, আহা, শুনেই তো মনটা ভরে গেল। বহু বছর আগে একবার সেখানে গিয়েছিলাম। আপনি কামাখ্যা গিয়েছিলেন? তা সে কি পায়ে হেঁটে? যে সময়ের কথা বলছি সে সময় পায়ে হেঁটে কামরূপ কামাখ্যা কেন, চাইলে হিমালয় পর্যন্ত চলে যাওয়া যেত। হ্যাঁ, সময় লাগতো বিস্তর, কিন্তু আমার তো আর তখন সময়ের অভাব ছিল না। সারাটা দিন আমার কাছে বিস্তর সময়। তবে হিমালয় যাবার মতো কাউকেই পাইনি। শুনেছি সেখানে নাকি হিমালয়ের গহীন অরণ্যে কিংবা পাহাড়ের গুহায় অনেক সাধু থাকে। তাছাড়া ওদিককার আরও অনেক সাধু থাকে যারা আমাদের এই দেশের নয়। তাদের নাকি অনেক ক্ষমতা, বুঝলে? আপনি নিশ্চয়ই আমাদের কথা বলছেন, তাই না? আমিও শুনেছিলাম
আমাদের নাকি এই সমস্ত বৌদ্ধতন্ত্রের অনেক প্রক্রিয়া থাকে, যেগুলো দিয়ে তারা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে। দেখো, আসলে সব তন্ত্র মন্ত্র ক্রিয়া সব কিছুই কিন্তু এক। সব কিছুর উৎসে রয়েছে ওই এক শক্তি। শক্তি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের পঞ্চভূতের শক্তিকে জাগ্রত করে, তারপর সেই শক্তিকে কাজে লাগিয়ে বাকি সমস্ত কিছু হয়। তোমরাও সব বুঝবে না, তবে সেই লোকটি কামাক্ষার যেসব কথা বলল তা শুনে অনেক দিন পর আবার সেখানে যাওয়ার বড় ইচ্ছে হচ্ছে, বুঝলে? তাছাড়া কয়েকদিন ধরেই মনে হচ্ছে যেন কোথা থেকে বেরিয়ে আসলে ভালো হতো। একভাবে তো অনেক দিন বাড়িতে থাকা হলো। তাছাড়া মা চারিও অনেক দিন হলো এ পথে আসে না। কামাখ্যা সে নয় যাওয়া হলো, কিন্তু যেতে আসতে তো বেশ সময় লাগবে, অন্তত দিন চারেকের তো ব্যাপার। তাছাড়া যদি ওখানে থাকা হয় এতদিন তো ছুটি পাওয়া যাবে না। আমার অফিসের একটা কাজে আমাকে কিন্তু সামনের মাসে একবার আসাম যেতে হবে। তা সেই সময় যদি এই কাজটা করা হয়, কিশোরী তুমিও দিন সাথে ছুটির ব্যবস্থা করো। হয়তো একেই বোধহয় বলে কাকতালীয় ব্যাপার। আমার সামনের মাসে ছুটি, আর এখনই আপনার কামাখ্যা যাওয়ার ইচ্ছে হলো। সব কিছুরই একটা সঠিক বয়স হয়, বুঝলে? আসলে সমস্ত কিছু আমাদের কাকতালীয় বলে মনে হলেও সব কিছু আগে থেকেই ঠিক করা থাকে। ভালো খারাপ সুখ দুঃখ সমস্ত কিছু আগে থেকেই লেখা হয়ে গেছে। আমরা সেসব জানতে পারি না কিংবা বুঝতে পারি না, তাই আমাদের কাছে বড় অদ্ভুত বলে মনে হয়। এই যে দেখলেন তো, এই যে আবার আপনার তত্ত্ব কথা শুরু হলো। তত্ত্ব কথা শুনবো না, তার চেয়ে বরং একটা গল্প বলুন, তাড়াতাড়ি ফিরে যাই। কাল অফিসে গিয়ে চেষ্টা করে দেখি, যদি ছুটি পাই তো ভালোই। আচ্ছা, তোমার ছুটি কবে থেকে? সেদিন গল্প শুনে বাড়ি ফেরার পরই কিশোরীর সাথে কথা বলে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম। আমায় সত্যি সামনের মাসে আসাম যেতে হবে। আমার কাজ সওদাগরি অফিসে, তাই সেখানে আসামের কামাখ্যা থেকে বেশ খানিকটা দূরে একটা জায়গা দেখার জন্য আমার যাওয়ার কথা। আমায় এরকম কাজে অন্তত বছরে একবার যেতেই হয়। সেই যেবার পাষাণমারা নামের জায়গাটায় আমাদের যেতে হলো, সেখানে গিয়েই তো সেই অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল, যার খোঁজ স্বয়ং তারানাথ গোটা জীবন করেছেন। তার দেখা আমি পেয়েছিলাম। সে যাই হোক, অফিসের আসাম ট্যুরে আমি যেতে চাইনি। আসামের রাস্তাঘাট আর সেদিককার এলাকা খুব একটা উন্নত এখনো নয়, গণ্ডগ্রাম। তাছাড়া অনেক রকম অসুবিধে। কিন্তু তারানাথ যখন সেখানে যেতে চাইছে, আমার হাতে সুযোগ থাকলে সেটা ছাড়বো কেন? অফিসে কথা বলে জানতে পারলাম পরের মাসে প্রথম থেকেই বেরিয়ে পড়লে ভালো হয়। সেখানে আমার কাজ রয়েছে দিন দুয়েকের। আমার বেশ কিছু ছুটি পাওনা ছিল, সমস্ত কিছু মিলিয়ে আলাদা দুটো দিন বার করা হয়ে গেল। হিসেব হলো যাওয়া আসা সমস্ত কিছু মিলিয়ে 5 দিন। কাজের 2 দিন আর আমার 2 দিন, তবে আমি মোট 10 দিনের ছুটি নিলাম। তবে এই ছুটির টাকা আমার কাটা যাবে না, কারণ আমি 2টো ছুটি এমন নিয়েছিলাম যেগুলো আমার প্রাপ্য ছিল। কিন্তু কিশোরীকে ছুটি পেতে বেগ পেতে হলো। 10 দিনের ছুটি তো আর মুখের কথা নয়। কিশোরী নিয়েছিল মেডিকেল লিভ। অফিসের মেডিকেল লিভের জন্য ছুটি জোগাড় করা খুব একটা কঠিন কাজ নয়, তবে কিশোরী অফিস খুব একটা ফাঁকি দেয় না।
তাই মেডিকেল লিভ পেতে তার সুবিধে হয়েছিল। পরের সপ্তাহে রবিবার তারানাথের সঙ্গে সমস্ত রকম কথা হয়ে রইল, আর তারই ফলপ্রসূ আজ আমরা রেলগাড়িতে চেপে বসেছি। তারানাথ জানালার কাছেই বসেছিল, আমরা তার পাশের উল্টো দিকের সিটে বসেছিলাম। গাছপালা আর নীল পরিষ্কার আকাশ দেখে চলেছিলাম আমরা। হ্যাঁ, পরিষ্কার আকাশ। একটু আগে যে আকাশে আমরা কালো মেঘের আনাগোনা দেখতে পারছিলাম, সেই আকাশের অন্য দিকটা কিন্তু পরিষ্কার ছিল। হাওয়ার চোটে মেঘ সরে গেছে। পূর্ব থেকে পশ্চিম দিকের আকাশ জানালা দিয়ে ভালোভাবেই দেখা যায়। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে তারানাথ যেন নিজের মনেই বলে উঠল, এক সময়ে দৃশ্য সব সময় দেখতে পেতাম। চোখ খুললেই পরিষ্কার আকাশ আর সবুজ গাছপালা। এখন এতদিন পরে সে দৃশ্য নতুন করে দেখতে পেয়ে কেমন যেন অদ্ভুত লাগছে। তা তোমাদের কেমন লাগছে শুনি? হ্যাঁ, বেশ ভালোই লাগছে ঠাকুরমশাই। তাছাড়া বাইরে কোথাও আপনার সাথে আমাদের এই প্রথমবার, তাই না? আচ্ছা, সেখানে আপনি তো একবার গিয়েছিলেন, তাহলে সেখানে চেনাশোনা নিশ্চয়ই আছে। কথাটা শুনে তারানাথের মুখটা যেন কেমন হয়ে গেল। তারপর এই ব্যাপারটা সামলে নিয়ে বলল, সব চেনাশোনা ভালো নয়, বুঝলে। অনেক সময় অনেক কথা থাকে। যাই হোক, ওসব কথা এখন আর বলবো না। বাইরে বেরিয়েছি অনেক দিন পর। তোমরা একটু মন খুলে আনন্দ করো, বুঝলে। বলছি, পথে যেতে যেতে যদি খিদে পায়, তার জন্য। আমি তারানাথকে আশ্বস্ত করে বললাম, গিন্নি আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে। কিশোরী মেস বাড়িতে থাকে, একা মানুষ, তার এসবের জন্য সময় বার করা খুবই কষ্টকর। তাই ব্যাপারটা বুঝতে পেরে আমি নিজেই গিন্নিকে দিয়ে বেশ কিছু শুকনো খাবার আর দুপুরে খাওয়ার মতো জিনিসপত্র নিয়ে এসেছিলাম। বেশ কিছুক্ষণ আমরা এদিক ওদিক দেখলাম। তারানাথ বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আমি আর কিশোরী মাঝে মাঝে নিজেদের মধ্যে টুকরো টাকরা কথা বলে চলেছি। একটু পরেই কিন্তু আমাদের উল্টো দিকের সিটের শেষে এসে বসলো একটি লোক। তার চেহারা অতি সাধারণ আর পাঁচটা মানুষের মতো নয়। মাথার চুলগুলো এলোমেলো, গোটা মুখে জমা হয়েছে ঘাম। লোকটা বোধহয় কোনো কারণে ভয় পেয়েছে, কিংবা তার সাথে অদ্ভুত কিছু একটা ঘটেছে। ব্যাপারটা কিন্তু মুহূর্তের মধ্যে ওরা বুঝতে পারল, কিন্তু আখ বাড়িয়ে কিছু বলার মতো ইচ্ছে কারোরই হলো না। তারানাথ কিন্তু একভাবে লোকটার দিকে তাকিয়ে দেখছিল। আমিও লোকটার দিকে তাকিয়ে দেখলাম, আরে লোকটা যে দুটো চোখ বড় বড় করে তারানাথের দিকে তাকিয়ে দেখছে, সে এক অদ্ভুত দৃশ্য। রেলগাড়িটা তখন চলছে খুব দ্রুত। তারানাথ সোজা তাকিয়ে দেখছে লোকটার দিকে, লোকটা তাকিয়ে রয়েছে তারানাথের দিকে। দুজন দুজনের দিকেই তাকিয়ে। কিশোরী বোধহয় প্রথমে ব্যাপারটা লক্ষ্য করেনি। সে ওই লোকটার দিকে একবার তাকিয়ে আবার বাইরের দিকে দেখছিল। আমি কনুই দিয়ে কিশোরীকে হালকা ধাক্কা দিয়ে আস্তে আস্তে বললাম, আরে বাইরে কি দেখছো? এদিকে দেখো, এদিকে এদিকে দেখো। রেলগাড়ির যে কামরায় আমরা ছিলাম, আমাদের কাছাকাছি কিন্তু আর কেউ নেই। একটু পরে আরও কয়েকজন বসেছে, তবে আমাদের দিকে তাদের খেয়াল পড়ছে না। এই একভাবে দুজন মানুষের একে অপরের দিকে তাকিয়ে থাকা দেখে কেমন যেন অবাক হয়ে গেলাম। একটা খটকা মনের মধ্যে বারবার উঠে আসছিল, কিন্তু সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। একটু পরেই লোকটা অদ্ভুতভাবে দুটো হাত দিয়ে তার মাথার চুলগুলো চেপে ধরল। তারপর একটা আর্ত চিৎকার করে রেলগাড়ির মেঝের উপর লুটিয়ে পড়ল।
এতক্ষণে কিন্তু আশেপাশের লোকেরা ছুটে এলো। আমি আর কিশোরী সামনে ছিলাম, তাই এগিয়ে গিয়ে আমরা ওই লোকটাকে তুলে ধরলাম। দেখা গেল লোকটা অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তারানাথের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। যেন মনে হচ্ছে তারানাথ কোনো একটা কারণে ভীষণ ভয় পেয়েছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। লোকটাকে পাশের একটা বেঞ্চে শুইয়ে দেওয়া হলো। রেলগাড়ি চলছে, দুজন তার আশেপাশে বসে রইল, যাতে হঠাৎ করে লোকটা পড়ে না যায়। মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু সে চেষ্টা বৃথা। তবে সে মারা যায়নি, নাড়ি তখনও চলছে। একবার মনে হয়েছিল তারানাথকে জিজ্ঞাসা করি আসলে ব্যাপারটা কি হলো, কিন্তু তার মুখের অবস্থা দেখে জিজ্ঞাসা করতে ভরসা হলো না। তবে কিশোরী কিন্তু এইসব নিয়ে কিছুই ভাবে না। সে সোজাসুজি তারানাথের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই? যেন মনে হলো দেখলাম আপনি সোজাসুজি লোকটার দিকেই তাকিয়ে রয়েছেন, আর লোকটাও আপনার দিকেই তাকিয়ে রয়েছে, আর তারপরেই যেন হঠাৎ করে লোকটা জ্ঞান হারালো। তারানাথ আজ কিছু একটা বলার জন্য ঠোঁট ফাঁক করল। স্পষ্ট দেখলাম তার দুটো ঠোঁট ফাঁক হয়ে চাপা স্বরে একটা শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে। অথচ তারপরই তারানাথ জানালার দিকে তাকিয়ে বলল, কই না তো, কিছু না। আরে লোকটা এমনভাবে এসে বসেছিল, দেখেই মনে হলো ভীষণ ভয় পেয়েছে, তাই আর কি তাকিয়ে দেখছিলাম। আর তোমাদেরও চোখের ভুল হয়েছে। আবার লোকটার কোনো ক্ষতি হয়নি তো? না না, জ্ঞান হারিয়েছে মনে হয়। তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছিল, তাই হাঁপিয়ে পড়েছিল। আপনাকে দেখেছে, এমন সাধুসন্ত মানুষ রেলগাড়ির সিটে বসে এভাবে হয়তো যাত্রা করে না, তাই অবাক হয়ে গিয়েছিল। কথাটা বললাম বটে, কিন্তু কারোর অবাক হওয়ার দৃষ্টি অমনটা হতে পারে না। তারানাথের দিকে তাকিয়ে থাকা আর লোকটার দিকে তাকিয়ে থাকা দেখে একটা কথাই আমার মনে হচ্ছিল যেন এরা দুজন দুজনকে অনেক দিন ধরেই চেনে। লোকটার জ্ঞান ফিরতে কিন্তু আমাদের চিন্তাভাবনা সব নস্যাৎ হয়ে গেল। লোকটা প্রথমে বুঝতেই পারল না সে কোথায় রয়েছে। তারপর তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে দেখে বলল সে স্টেশনে বসেছিল। হঠাৎ যে কি হলো তারপরে তার মনে নেই। অনেকে চুপি চুপি বলল লোকটা হয়তো ট্রেনের টিকিট না কেটে উঠে পড়েছে, তাই এখন এসব কথা বলছে। কিন্তু আমার সে কথা মনে হলো না। লোকটা ততক্ষণে ভয়ে প্রায় থতমত অবস্থা। যদি এক্ষুনি টিকিট দেখতে কেউ আসে তাহলে যে তার জেল পর্যন্ত হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। পরের প্ল্যাটফর্মে সবাই মিলে ওই লোকটাকে নামিয়ে দিল। বলল ফিরতি রেলগাড়ি ধরে আবার ফিরে যেতে হবে। তবে ভাগ্যের কথা সে স্টেশন থেকে খুব একটা দূরে এসে পড়েনি। চাইলেও সে ঘন্টা দুয়েক হেঁটে আবার ফিরে যেতে পারবে। তবে স্পষ্ট একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, জ্ঞান ফেরার পর কিন্তু লোকটা একবারও তারানাথের দিকে তাকায়নি। আর তারানাথও কেমন যেন মনে হলো তার থেকে একটু দৃষ্টি সরিয়ে নিয়ে বাইরের দিকেই দেখছিল। গোটা ব্যাপারটা হজম করতে না পারলেও আর কিছু বললাম না। কিশোরীও কিছু বলল না। কিশোরী সঙ্গে সঙ্গেই হয়তো ব্যাপারটা থেকে মন সরিয়ে নিয়েছিল। দুবার রেলগাড়ি বদল করতে হলো। তখন রেল ব্যবস্থায় সোজাসুজি আসাম পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ছিল না। দুবার রেলগাড়ি বদল করে আমরা একটা স্টেশনে নামলাম। জানতে পারলাম এখান থেকে আমাদের অফিসের যে কাজ, সেই কাজের জায়গায় পৌঁছতে গেলে আমাদের এখানকার পাহাড়ি এলাকার গাড়িতে করেই যেতে হবে। অফিস থেকে সমস্ত ব্যবস্থাই আমায় বলে দিয়েছিল, সেই মতো চললাম। অফিসের কাজে আরও যেতে চেয়েছিলাম,
কারণ তাতে থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। তারানাথ কিন্তু সেখানে যেতে চাইল না, বলল, তোমরা না হয় একটা কাজ করো, তোমরা না হয় অফিসের কাজে যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। আমি এখান থেকে সোজা কামাখ্যায় চলে যাই। তারপরে সেখানে এলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু তারানাথকে আমরা ছাড়লাম না। আমরা তিনজনেই গেলাম। অফিসের কাজ রয়েছে দুদিনের, একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করা হলো। আমরা পৌঁছেছিলাম বেশ রাত্রের দিকে। সেদিনকার মতন খাওয়া দাওয়া সেরে ঘুমোতে হলো। তবে তারানাথকে দেখলাম বেশ কিছুক্ষণ ঘরের বাইরে খোলা জায়গায় বসে রইল। শেষমেশ বাধ্য হয়ে তাকে ডেকে আনতে হলো ঘরে। পরদিন সকালে কিশোরীর জিম্মায় তারানাথকে রেখে গিয়েছিলাম। অফিসের কাজ শেষ করতে করতে আমার প্রায় বিকেল হয়ে যাবে। সমস্ত কিছু আজ দেখে নিতে হবে। কালকেই এই সমস্ত কিছু নিয়ে একটা রিপোর্ট তৈরি করে রাখব। ফিরে গিয়ে সেটা আমাদের অফিসে জমা দিতে হবে। যদি রিপোর্ট ভালো হয় তাহলে সেই মতো এখানে আমাদের কাজ শুরু হবে। এই সব করতে করতে 2 দিন কেটে গেল। কিশোরী আর তারানাথ নিজেদের মতোই এদিকে ওদিকে ঘুরে বেড়ালো। 3য় দিন সকালে এখানকারই এক চীনা লোকের সাথে কথা বলে গাড়ি ভাড়া করে চলে গেলাম মন্দির দেখতে। তারানাথের কথা শুনে যদি এখানে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে কামাখ্যার মন্দির দেখার জন্য এত লোকের ভিড় হতে পারে। স্থানটা কিন্তু সমতল নয়, বেশ উঁচু। তাছাড়া জায়গাটাও বেশ দুর্গম। এ পথে গাড়ি চলে না। আমাদের হেঁটে হেঁটেই বেশ খানিকটা ওপরে উঠতে হলো। তারপর আবার ঢালু জমি বেয়ে হেঁটে যেতে হচ্ছিল। তাই বুঝতে পারছিলাম তারানাথের এই সমস্ত এখন আর অভ্যাস নেই। তাছাড়া যতই হোক তার বয়স হয়ে আসছে। এক সময় যা করেছে তা কি আর এখন পারে? বললাম, আপনার যদি খুব অসুবিধে হয় তাহলে ওই দেখুন না, ওই আর যারা একটু বয়স্ক মানুষ যাদের উঠতে অসুবিধে হচ্ছে তাদের জন্য আলাদা ঠিক পালকির মতো ব্যবস্থা রয়েছে। আপনার জন্য কি? তারানাথ আমার কথা শুনে কেমন যেন রেগে উঠল। বলল, তোমাদের কি মনে হয় আমার গায়ে এখন আর জোর নেই? আমি খুব বয়স্ক হয়ে পড়েছি, আর তোমাদের মতো কি আমি হাঁটতে পারি না? তোমাদের চেয়ে ঢের বেশি এখনো হাঁটতে পারি। আগের সময় হলে এই পথ উঠতে আমার খুব বেশি সময় লাগতো না। হ্যাঁ, নেহাত এখন অভ্যেস নেই, সারাদিন বাড়িতে বসে থাকা, তাই আর কি। চলো চলো, বেশি কথা বলতে হবে না। কিশোরী একবার আমার দিকে তাকিয়ে যা ইশারা করল তাতে বোঝা গেল কিশোরী বলতে চাইছে তারানাথ এখন বেশ খচে গেছে। অবশেষে আমরা মন্দিরে গিয়ে পৌঁছালাম। মন্দিরের সামনে বেশ ভক্তের লাইন। সেই লাইন পেরিয়ে যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম তখন কিন্তু বেশ ভালো লাগলো। চারপাশটা কেমন যেন আলো আঁধারি। মন্দিরের ভেতরে চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। মন্দিরের এদিকে ওদিকে মন্দির কর্তৃপক্ষের বেশ কিছু লোকজন রয়েছে যাতে কোনো সমস্যা না হয়। তাছাড়া ভেতরে মূর্তি ছাড়াও আরও অনেক কিছুই রয়েছে। মূর্তি দেখে কিন্তু তারানাথ কেমন যেন অভিভূত হয়ে গেল। হাত জোর করে বেশ কিছুক্ষণ বসে রইল তার সামনে। তারপর নিজের মনেই বলল, কতদিন পর এলাম, কতদিন পর, কত বছর পর আবার এই দর্শন পেলাম। বদলে গিয়েছে, তবে হ্যাঁ, মায়ের মূর্তি কিন্তু একই আছে। সত্যি বলতে আমার ঠাকুর দেবতার প্রতি যতটা ভক্তি কিংবা বিশ্বাস রয়েছে কিশোরীর কিন্তু ততটা নেই। তাই কিশোরী একটু অদ্ভুত গলায় বলল, তা আপনি কি ভেবেছিলেন মূর্তিও কি বদলে গেছে?
নাকি মূর্তি বদলাবে না ঠাকুরমশাই? মূর্তির আশেপাশের সমস্ত খোলস বদলে যাবে। এই আজকে দেখছেন, যত দিন যাবে তত এসব আরও পাকাপোক্ত হবে। দেখবেন দেখতে দেখতে একসময় বাড়ির মতো চারপাশে একটা দালান বাড়ি উঠে যাবে। তারানাথ কিশোরীর কথার খোঁচাটা ধরতে না পেরে বলল, তাই হোক বুঝলে হে, তাই হোক। সবাই মায়ের দর্শন করুক, তার আমার আশীর্বাদ পাক। আমার মনটা তো ভরে গেল। তোমাদের যে কি বলবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে আপনি আমাদের গল্প শোনান, এ তার জন্য। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তার আগেই মন্দিরের পিছনের দিকের বাঁশের বেড়ার ওপাশের জঙ্গলে জায়গাটার দিকে তাকিয়ে কিশোরী বলে উঠল, আরে ওটা কে? বাঁশের উপর দাঁড়িয়ে এভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কিশোরীর কথায় আমি চমকে উঠে মুখ বাড়িয়ে পিছনের দিকে তাকালাম, আর তখনই দেখতে পেলাম লোকটাকে। লোক নয়, একজন সাধু। তার পরনেও ঠিক তারানাথের মতোই লাল রঙের কাপড়। তার মাথার সমস্ত চুল সাদা সনের মতো, মুখের দাড়ি সমস্ত কিছুই সাদা ধপধপ করছে। এত দূর থেকে বোঝা না গেলেও মনে হচ্ছে ভুরুর চুলও সাদা হয়ে এসেছে, কিন্তু তার চোখের দৃষ্টি বড় বীভৎস। যেন মনে হচ্ছে এত দূর থেকে সে স্পষ্টভাবে আমাদের দিকেই তাকিয়ে দেখছে। তারানাথ প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি। সে সামনের দিকে তাকিয়ে দেখছিল। মন্দিরের পুরোহিত বোধহয় তারানাথের সামনে এসে কিছু একটা তার হাতে দিয়েছিল। তারানাথ প্রাণ ভরে মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে সেটাই তুলে নিল। সেটা যে মন্দিরের প্রসাদ, সে প্রসাদ আমরাও খেলাম। তারপরে বেরিয়ে আসতে যাব এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই একবার দেখুন, ওই বাঁশের পিছনে দাঁড়িয়ে ওই যে লোকটা চলে যাচ্ছে, লোকটা অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল। কথাটা শুনে তারানাথ একটু চমকে উঠল। তারপর তাড়াতাড়ি বাঁশের পিছনের দিকে তাকাতেই দেখা গেল, কোথায় সেই সাধু? কোথাও কিচ্ছু নেই। কিন্তু একটু আগেই আমরা তাকে দেখতে পেয়েছি। আর বাঁশের পিছনে বেশ খানিকটা জায়গা ফাঁকা। তারপরে শুরু হয়েছে জঙ্গল। ওদিকে কে ছিল? ওদিকে তো কামাখ্যার শ্মশান রয়েছে। শ্মশানের দিক থেকে কোনো সাধু এসেছিল নাকি? কথাটা তারানাথ বললেও আমি কিন্তু লক্ষ্য করলাম সে তখনও সেদিকে তাকিয়েই খুঁজে চলেছে, প্রাণপণে খুঁজে চলেছে যদি কাউকে দেখা যায়। হাঁটতে হাঁটতে আমরা বাঁশের কাছে এগিয়ে গেছি। ঠিক এমন সময় একটি লোক, বোধহয় মন্দিরের কোনো লোক, বলে উঠল, ওদিকে যাবেন না, ওদিকটা ভালো নয়। বেশ মাসখানেক ধরে জঙ্গলের মধ্যে রাতের বেলা অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। এই কথায় তারানাথ কেমন যেন অবাক হয়ে গেল। নিজের মতোই বলল, এখানে মা নিজে রয়েছে, তারপরে ওই শ্মশানে এমন কি হয়? আচ্ছা চলো তো একবার দিনের আলোয় শ্মশানের দিক থেকে ঘুরে আসি। এইবার কিন্তু প্রথম আমরা একটু চমকে উঠলাম। তারানাথের মুখে এর আগে অনেক এমন গল্প শুনেছি। দিনের আলোয় কিংবা রাতের বেলা কোনো গ্রামের শ্মশান, নদীর পার, পরিত্যক্ত জমি, এসব জায়গায় গিয়ে অনেক কিছুই বুঝতে পেরেছে, অনেক কিছুই দেখেওছে। কিন্তু আজ সত্যি সত্যি তেমনই একটা অবস্থার মাঝে পড়ে কেমন একটু চমকে উঠলাম। কিশোরী কিন্তু চমকালো না। সে বলল, চলুন ঠাকুরমশাই, আজ দিনের আলোতে শ্মশানটা একবার দেখে আসি। রাতের বেলা তো এদিকে আসা যাবে না। এখানকার লোকজন যেমন দিনের বেলায় ওদিকে যেতে বারণ করছে।
তাহলে রাতের বেলা যে যেতে দেবে না তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা কিশোরী, লোকটা কি সত্যি আমাদের দিকে তাকিয়েছিল, নাকি তারানাথের দিকে তাকিয়ে দেখছিল? লোকটার চোখ আমাদের দিকে থাকলেও আমায় কিংবা তোমায় দেখছিল বলে কিন্তু মনে হলো না। দুজনে একই সাথে একই রকম চোখের ভুল হবে কি করে? তাছাড়া কিশোরী এই সমস্ত কিছু নিয়ে মিথ্যে কথা বলে না। আমি বলেছি বলেই যে আমার কথাকে সায় দেওয়ার জন্য সে এমনটা বলবে তা হতে পারে না। এর আগেও কিশোরীকে অনেক সহজ ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করতে আমি দেখেছি, তাই একটু অবাক হয়ে গেলাম। তারানাথ কিন্তু তখন এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাওয়ার গেটের দিকে এগিয়ে গেছে। একবার গলা তুলে আমাদের দিকে তাকিয়ে বলল, কি হলো? আরে তোমরা ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি। ঠাকুর মশাই সাবধান, কাকটা! তারানাথের কথা শেষ হবার আগেই কিশোরী চিৎকার করে উঠল, কারণ ততক্ষণে বাইরের দিকের একটা গাছের উপর বসে থাকা বড় একটা কাক ছুটে এসেছে তারানাথকে লক্ষ্য করে। কিশোরীর কথায় তারানাথ তাড়াতাড়ি সামনের দিকে ঘুরে তারপরেই মাথা নিচু করে ফেলল। আমি আর কিশোরী দৌড়ে গেলাম তারানাথের কাছে। কাকটা এক চক্করে কিছুই করতে না পেরে সামনের দিকে খানিকটা এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। আমি আর কিশোরী এবার তারানাথের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর হাত তুলে কাকটাকে তাড়াবার চেষ্টা করলাম। কাকটা কিন্তু সহজে গেল না, আমাদের মাথার উপর চক্কর খাচ্ছে আর কা কা করে অদ্ভুত স্বরে চিৎকার করছে। ব্যাপারটা দেখতে পেয়ে মন্দিরের আশেপাশের বেশ কয়েকজন লোকও ছুটে এলো। তাদের মধ্যে একজনের হাতে ছিল একটা বড় লাঠি। সেই লাঠিটা দিয়ে সে কাকটাকে তাড়াবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তবে তারানাথের মুখে কোনো কথা নেই, সে চুপ করে দাঁড়িয়ে যেন সব কিছু দেখে চলেছে। কাকটাকে তাড়াবার অনেক চেষ্টা করার পরে হঠাৎ করেই কোথা থেকে যেন একজন সাধু এসে পড়ল সেখানে। তারপর সেই সাধু একটা হাত তুলে কাকটার দিকে হাতের আঙুল রেখে কি যেন বিড়বিড় করতেই কাকটা অদ্ভুতভাবে উড়ে চলে গেল বাইরের গাছের দিকে। আমরা ভাবলাম বোধহয় ব্যাপারটা মিটে গেল, কিন্তু তার চেয়ে অদ্ভুত ব্যাপারটা তখনও আমাদের জন্য অপেক্ষা করছিল। কাকটা বাইরের দিকে চলে গেছে, অথচ সেই সাধু তখনও কাকটার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে চলেছে। কাকটা যেন মন্দিরের চৌহদ্দি পেরিয়ে বাইরে বেরিয়েছে, অর্থাৎ বাঁশের বেড়াগুলোর চৌহদ্দির বাইরে উড়তে উড়তে গেছে। ঠিক তখনই একটা অদ্ভুত চিৎকার করে মাটির উপর লাফিয়ে পড়ল, আর তারপরে এমনভাবে ছটফট করতে লাগলো যেন তার সারা শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছে। তার ছটফটানিতে আশেপাশে ধুলো উড়ে যেতে লাগলো। কাকটার চিৎকারে চারপাশটা ভরে গেল। তার চিৎকারে চারপাশের সবাই কেমন যেন হতবাক হয়ে দেখতে লাগলো কাকটাকে। এক সময় চিৎকার করতে করতে কাকটা মাটির উপরেই শান্ত হয়ে যেন নিথর হয়ে গেল। এতক্ষণে সাধু আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তারপর তারানাথের দিকে তাকিয়ে বলল, কে তুই? আর এখানে কেন এসেছিস? কি উদ্দেশ্য তোর? আমার কোনো উদ্দেশ্য নেই, এখানে এসেছি মায়ের দর্শন করতে। আমরা অনেক দূর থেকেই এসেছি, দর্শন হয়ে গেছে, এবার ফিরে যাব। সাধু এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তারানাথের দিকে, তারপর বলল, কিন্তু তোর যে এখন যাওয়া হবে না, এখানে যে আরো কিছু বাকি রয়ে গেছে। তোকে এখানে থাকতে হবে, তোকে এখানে থাকতে হবে। তবে সাবধান, তোর উপর যার নজর পড়েছে
সে কিন্তু এত সহজে তোকে ছেড়ে দেবে না। আমরা কিছু বলার আগেই লোকটা হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে গেল। তার পরনেও তারানাথের মতোই পোশাক। তার মাথার চুল সাদা নয়, কালো, তবে চুলের শেষ প্রান্তগুলো কেমন লালচে হয়ে এসেছে। তবে তার চোখের দৃষ্টি বড়ই ভয়ানক। দেখলে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে। তারানাথ ততক্ষণে উঠে দাঁড়িয়েছিল। আসলে এখানে আসার জন্য রেলগাড়িতে ওঠার পর থেকে আমাদের সঙ্গে যা যা হয়ে চলেছে তার কোনো কিছুরই ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমি বললাম, কি করবেন? শ্মশানের দিকে একবার যাবেন নাকি? এই প্রথমবার মনে হলো তারানাথ ভয় পেয়েছে। একটু চুপ করে থেকে শুকনো গলায় বলল, না, জায়গাটা খুব একটা ভালো নয় মনে হচ্ছে। কিছু একটা হতে চলেছে। চলো চলো ফিরে যাই। তেমন হলে কাল আবার আসবো। আমরা বেরিয়ে পড়লাম। কাকটা যেখানে মরে পড়েছিল সেটা একটা গাছের তলায়। সেখান থেকে আস্তে আস্তে কাকটার দিকে তাকিয়ে শিউরে উঠলাম। কাকটার মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। দুটো চোখ দেখা যাচ্ছে না। রক্ত বেরিয়ে এসে চোখ দুটোকে ঢেকে দিয়েছে। ব্যাপারটা দেখে শুধু আমি নয়, তারানাথ পর্যন্ত শিউরে উঠল। কিশোরী বলল, কি হলো? ব্যাপারটা কিছু তো বোঝা গেল না। লক্ষণ, এগুলো অশুভ লক্ষণ। কিছু একটা হতে চলেছে। ওই সাধু সেটা বুঝতে পেরেছে, আর তাই আমায় সাবধান করে গেল। তবে কে ওই সাধু? ওই সাধুকে কি আমি এর আগে দেখেছি? আমাদের থাকার ব্যবস্থা এবার করেছিলাম মন্দিরের কাছেই। অফিসের কাজে যেখানে এসেছিলাম সেখানকার একমাত্র লোক এখানকার ব্যবস্থাটা করে দিয়েছিল। আসলে মন্দিরের আশেপাশে অনেকেই বেড়াতে আসে। কাছাকাছি এখানে থাকার মতো তেমন কোনো ব্যবস্থা হয়নি। সামান্য নিচে নেমে আসার পরে পথের দুপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেখানেই আমাদের থাকার ব্যবস্থা হলো। যে কদিন থাকবো সে কদিন হিসেবে বেশ কিছু টাকা ওদের ধরে দিলেই হলো। থাকা খাওয়া সমস্ত কিছুই হয়ে যাবে। 2 দিন আমরা বেশ ঘুরে বেড়াতে পারবো। হিসাব মতো আজকের দিন বাদ দিলে আমাদের হাতে রইল আর 2 দিন। কিন্তু আজকে এমন একটা অভাবনীয় ব্যাপার হওয়ার পর আর বোধহয় কারোরই ঘোরাতে মন রইল না। পাহাড়ি ঢালু রাস্তাটা থেকে নামতে নামতে তারানাথ বলল, তোমাদের কয়েকটা ব্যাপার বলা দরকার, বুঝলে? এখানে আমি এর আগেও একবার এসেছিলাম, আর তখন কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েও ছিল। যাকে তোমরা ওই বাঁশের বেড়ার উল্টো দিকে দেখেছ সে কিন্তু অতি সাধারণ কেউ নয়। যাকে তোমরা দেখেছ সে নিজেও একজন তন্ত্র সাধক, আর আগের বার এখানে এসে আমি তার দেখাই পেয়েছিলাম। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো যখন মূর্তি প্রণাম করছিলেন তখন তো আপনি কাউকে দেখেননি। আপনি তো বলেন আপনি তাকে দেখেননি। তাহলে? আমি তাকে দেখিনি, কিন্তু আমি ওই কাকটাকে দেখেছি। আর দেখেছি ওই রেলগাড়িতে আমার উল্টো দিকে এসে বসা ওই লোকটার 2 চোখ। তোমরা ধারণা করতে পারবে না যার কথা আমি বলছি সে কত বড় একজন তন্ত্র সাধক। তার অসাধ্য কিছুই নেই। তার মানে আপনি বলতে চাইছেন সেই তন্ত্র সাধকই কাকটাকে পাঠিয়েছিল? সেটা না হয় মেনে নিলাম, কিন্তু কিন্তু ওই যে রেলগাড়িতে আমাদের উল্টো দিকে এসে বসা লোকটা এত দূর থেকে সে কিভাবে? তোমরা একটা ব্যাপার রেলগাড়িতে খেয়াল করেছিলে?
ওই লোকটা যখন আমাদের কামরায় উঠে এসেছিল তখন কিন্তু রেলগাড়ি কোথাও দাঁড়ায়নি। তার বেশ কিছুক্ষণ আগেই স্টেশন ছেড়ে এসেছিল। তাহলে সে হঠাৎ তখন উঠল কি করে? আর পরে স্টেশনে তাকে যে সবাই নামিয়ে দিল, তারপরে কি তোমরা একটু খেয়াল করে দেখেছিলে? সে একভাবে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আমি যে জানলা ধরে বসেছিলাম সে তো সেই দিক দিয়ে নেমেছিল। অনেক কিছুই তোমরা দেখোনি, বুঝলে? তারানাথ আমাদের আগে আগেই নামতে লাগলো। তার শরীরের জোর কখন যেন আবার হঠাৎ করেই ফিরে এসেছে। ওঠার সময় আমাদের চেয়ে বেশি কষ্ট হচ্ছিল তার, তবে নামার সময় রাস্তাটা নেমে গেছে ঢালু হয়ে। তাছাড়া রাস্তা কোথাও সমান নয়। সেই পথ ধরে নামা যে ওঠার চেয়েও বেশি কষ্টসাধ্য সেটা বুঝতে পারছিলাম। তবে সেই পথ ধরেই তারানাথ গতিতে নামছিল, আর তার দৃষ্টি ছিল মাটির দিকে। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে আমাদের জন্য বরাদ্দ ঘরে আমরা বসলাম। এদিকে ইলেকট্রিসিটির আলো সব জায়গায় পৌঁছতে পারেনি। আমাদের ঘরে একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে গিয়েছিল ওই বাড়ির লোকটি। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তারানাথ বলল, অনেক বছর আগে আমি একবার কামাখ্যা এসেছিলাম। তবে সেবার কিন্তু এখানে আমি একা একা আসিনি, এসেছিলাম আরও এক সাধুর সঙ্গে। সেই সাধুর দেখা আমি পেয়েছিলাম উত্তরের দিকে। উত্তরের দিকে সেই সাধুর সাথে বেশ কিছুদিন কাটানোর পর বড় ভালো লাগলো। সেই সাধু আমায় জানালো সে রেলগাড়িতে করে যাবে আসামের দিকে। আসামের কামাখ্যার শ্মশানে তাকে কি একটা বিশেষ কাজে যেতে হবে। আমাকে তার বেশ পছন্দ হয়েছে। আমি চাইলে তার সঙ্গে যেতে পারি। আমার তখন কোনো লক্ষ্যই নেই। তন্ত্রমন্ত্র শিখব আর সাধনা করব। সাধুকে পছন্দ হয়েছিল আগেই, তাই আর দেরি করলাম না। তাড়াতাড়ি সাধুর সাথে লেগে পড়লাম। রেলগাড়িতে করে যে কিভাবে সেবার এসেছিলাম ঠিক মনে নেই। তারপর হাঁটা পথে প্রায় 2 দিন ধরে হেঁটেছি। হাঁটতে হাঁটতে তারপরে এখানে এসে পড়ি। তখন এখনকার মতন এতটা ভালো রাস্তা কিংবা মন্দিরের অবস্থা এত ভালো ছিল না। তখন জঙ্গলের মধ্যে মন্দির বলা যায়। এখন তো চারপাশ পরিষ্কার করে দর্শনের জন্য ব্যবস্থা হয়েছে, এমনকি লোকজন রয়েছে। তখন এদিকে লোকজন খুব একটা আসতো না। কামাখ্যার শ্মশানে এসে বুঝতে পারলাম সাধু কিন্তু অকারণে এখানে আসতে চায়নি। দিন কয়েক পরে এখানে এক মহা সাধু সংঘ শুরু হবে। তন্ত্র সাধনার সাথে লিপ্ত সাধুদের প্রায় বছর 7 পরে এক মহা সাধু সংঘ হয়। অনেক রকম তন্ত্রের আচার নিয়ম কানুন এমনকি অনেক কিছু হয়। সে সমস্ত তোমাদের আলাদা করে বলার কিছুই নেই। তন্ত্রে অদীক্ষিত মানুষদের পক্ষে সে সমস্ত বোঝা খুব একটা সহজ কাজ নয়। আমি নিজেই তার সমস্ত কিছু বুঝতে পারিনি, তা তোমরা বুঝবে কি করে? সে যাই হোক, এখানে এসে অনেক সাধুর সঙ্গেই পরিচয় হলো। আর সেই সাধুদের মধ্যেই দেখতে পেলাম ওই সাধুকে। ওই সাধু মানে? ওই যে সাধু আমাদের সামনে এসে কাকটাকে ওভাবে বাইরে নিয়ে গেল? না, তাকে আমি চিনি না। তবে যে সাধুকে তোমরা ওই বাঁশের বেড়ার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে
সেই সাধুকে আমি চিনি। তার ক্ষমতা তখনও অনেক ছিল, কিন্তু ওই যে বলেছি, বেশ কিছু সাধু রয়েছে যারা সামান্য ক্ষমতা অর্জন করার পরেই কেমন যেন বদলে যায়। তাদের কথা হয়ে ওঠে রুক্ষ, তাদের ব্যবহার হয় অতীব খারাপ। তারা নিজেদের অনেক মহান কিছু ভেবে নিয়ে বাকিদের তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। সেই সাধু ছিল তেমনই পর্যায়ের সাধু। বাকিদের সঙ্গে তার খুব একটা বনতো না। এদিকে আমি যেই সাধুদের সঙ্গে এসেছিলাম, তার সাথে আরো বেশ কিছু সাধুদের বেশ একটা দল তৈরি হয়েছিল। এখানে অনেকগুলোই দল ছিল, তার মধ্যে আমি একটা দলেই ছিলাম। একদিন সেই সাধুর সঙ্গে আমার আলাপ সাক্ষাৎ হলো। সাধু আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বললেন, তোর তো কোনো ক্ষমতাই নেই, তাহলে তাহলে তুই এখানে এসেছিস কেন? জানিস না, যাদের তন্ত্রমন্ত্রের সাধনার সিদ্ধি আছে তারাই একমাত্র এখানে আসে। আমি এখানে সাধনা করতেও আসিনি, কিংবা সিদ্ধি লাভ করতেও আসিনি। আমি এসেছি আমার গুরুর শিষ্য হতে। গুরু এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমি তার সাথেই সামান্য কিছু দেখব, তারপর চলে যাব। আমার তন্ত্রমন্ত্রের প্রতি তেমন কোনো লোভ নেই। লোভ নেই? সে কথা তুই মিথ্যে বলছিস। আসলে তোর দ্বারা তেমন কিছু হবে না, তাই তোর এসবের প্রতি লোভ নেই। তন্ত্রে মন্ত্রে একবার সাধনার সিদ্ধি লাভ করতে পারলে তখন দেখতি। তুই বরং বাড়ি ফিরে যা, তোর দ্বারা ও সব কিছু হবে না। আমি জানি আমার দ্বারা হয়তো কিছু হবে না, তবে আমার বিধাতা যা লিখেছেন তা তো হবেই। আমার ভাগ্যে হয়তো এখানে আপনাদের সঙ্গে সাধু সঙ্গ। তুই এখানে থাকিস না, তুই এখানে থাকিস না, বুঝলি? তোর কিন্তু বড় বিপদ হতে চলেছে। সাধুর কথা শুনে কেমন যেন চমকে উঠেছিলাম। একটু ইতস্তত করে বলেছিলাম, কিন্তু আমার কোনো বিপদ হলে সবার আগে তো আমি বুঝতে পারি, আর এবার তো তেমন কিছুই বুঝতে পারিনি। আর আপনি কেন বললেন সেটা? যা, তোর ওই সামান্য ক্ষমতা দিয়ে তুই অনেক কিছুই বুঝতে পারবি না, তবে আমি বুঝতে পারি। তুই চলে যা, যা। আমাদের মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই যে সাধুর সঙ্গে আমি এখানে এসেছি সে এসে পড়ল, আর তার সাথে আমায় কথা বলতে দেখে একটু ইতস্তত করে আমায় সেখান থেকে ডেকে নিয়ে গেল। পরে সেই সাধু আমায় বলেছিল ওই সাধু নাকি খুব একটা ভালো নয়, অনেকের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি সুযোগ পেলে অনেকের বড় ক্ষতি পর্যন্ত করে দেয়। আসলে মানুষের খারাপ করেই সে নাকি মনে মনে বেশ খুশি হয়। তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু সে আপনার যে বিপদের কথা বলছিল সেটা আসলে কি? কোন বিপদের কথা সে আপনাকে বলছিল? সে কথা আপনি জিজ্ঞাসা করেননি? তারানাথ হ্যারিকেনের হলদে আলোয় অল্প হাসল, তারপর বলল, আসলে তার আমায় পছন্দ হয়নি। সে চায়নি আমি এখানে থাকি, তাই আমায় এসব বলে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যে সাধুর সঙ্গে আমি এসেছিলাম এবং আমি যে দলের সঙ্গে ছিলাম তাদের সকলেই আমায় বেশ ভালো বলেছিল। তার কারণ আমি তাদের কাছে সব সময় তন্ত্র মন্ত্র এবং সাধনার কথাই জানতে চাইতাম। তবে ঠিক এই কারণেই বোধহয় আমি ওই সাধুর চক্ষুশূল হয়েছিলাম। অনেক মানুষ অকারণেই অন্যকে ঘৃণা করতে পারে,
সেই সাধু হচ্ছিল তেমন প্রকৃতির, আর এভাবেই হঠাৎ করে এসে পড়েছিল সেই কালো গভীর রাত, যে রাতে একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছিল। আচ্ছা, তার মানে যেই সাধুকে আমরা বেড়ার কাছে দেখেছিলাম সেই সাধুই সেবার আপনার সঙ্গে শত্রুতা করেছিল। কিন্তু যে সাধু আপনাকে এখানে নিয়ে এসেছিল সে তাহলে কোথায় আছে এখন? তারানাথ চুপ করে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, সেদিন রাতে আমি নিজের জন্যে বরাদ্দ জায়গাটাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে শ্মশানের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সবাই ঘুমিয়ে থাকত। হঠাৎ করে রাতের বেলা একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। ঘুম ভাঙতেই দেখতে পেলাম আমার মাথার কাছে একটা কাক এসে বসেছে। রাতের বেলা কাক তো এভাবে বেরোয় না। কাকটা আমার মাথার কাছে বসে অদ্ভুতভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে পাওয়ার অবশ্য অন্য একটা কারণ ছিল। আগুন জ্বালিয়ে রাখা হয়েছে চারপাশে, তাই তাকে স্পষ্ট দেখা গেল। যদিও আগুন জ্বালানোর জন্য একটা কারণ ছিল। সেই আগুনে যখন আমি কাকটাকে দেখলাম, তার দুটো চোখ যেন সাদা ধপধপ করছে। সে অবাক চোখে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বুঝতে পারছিলাম না সে কাকটা এখানে কি করছে, কিন্তু সেই কাকটার চোখের দিকে তাকিয়ে আমার অদ্ভুত লাগলো। যেন মনে হলো তার দুটো চোখের মধ্যে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। আর তারপর আর কিছু মনে নেই। হঠাৎ করে একটা প্রবল ধাক্কায় আমি অনুভব করতে পেরেছিলাম আমি গিয়ে পড়েছি মাটির উপরে। ঠিক তখনই একটা কাক কাঁ 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 শব্দ করে উড়ে গেছিল সামনের দিকে। তাড়াতাড়ি উঠে পড়তে যেতেই বুঝতে পারলাম হাতে ব্যথা লেগেছে। পেছনে সেই সাধুকে দেখতে পেলাম। সাধু একরকম চিৎকার করে আমায় কথা শোনাতে লাগলো। এত রাতে এভাবে একা একা এখানে চলে আসার জন্য। আর একটু এগিয়ে গেলেই নিচে যে গভীর খাদ মতো রয়েছে, সেখানে পড়ে গেলে ইহলোক থেকে আমায় চলে যেতে হতো। সাধুর হাতের মশালটা ছিটকে পড়েছিল এক পাশে। সেই মশালটা তুলে এনে সে আমার সামনের দিকে দেখালো, আর আমিও চমকে উঠলাম। সাধুর যদি সামান্য দেরি হতো তাহলে এতক্ষণে আমি নিচে পড়েই যেতাম। সর্বনাশ! এমন এমন ব্যাপার হয়েছিল? কিন্তু আপনি সেই কাকটার পিছু পিছু ওখানে গিয়েছিলেন কেন? সাধনায় কাকতন্ত্র বলে একটা ব্যাপার আছে, সে কথা তোমরা জানো না। সে সাধনার অতি গোপন বিষয়, সে নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে সেই কাকের দ্বারা কোনো এক তন্ত্র শক্তি আমায় সম্মোহন করে ওখানে নিয়ে গিয়েছিল। তবে কাজটা কে করেছিল সেটা বুঝতে অসুবিধে হয়নি। পরদিন সকালে আমি যে সাধুকে গুরু মেনে সেখানে গিয়েছিলাম, তার সাথে সেই সাধুর প্রবল বাকবিতণ্ডা হয়। দেখতে দেখতে এক সময় সকলে দুটো পক্ষে বিভক্ত হয়ে যায়। একদল থাকে ওই সাধুর পক্ষে, আর একদল থাকে আমার গুরুর সাধুর পক্ষে। সেই সাধু চিৎকার করে বলেছিল, ওই সামান্য ওই দুদিনের পুচকে ছোড়ার জন্য তুই আমার সাথে শত্রুতা করলি, আমায় কথা শোনালি। তুই জানিস না আমার ক্ষমতা কত।
সাধু কিন্তু তার কথার উত্তরে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল সকলের যে ক্ষমতাবান আসলে উপরে বসে রয়েছে, তার বাইরে কেউ কিচ্ছু করতে পারে না। তারানাথ আরও কিছু একটা বলতে যাবে এমন সময় বাইরের দরজার কাছে টকটক করে শব্দ হলো। বাইরে সামান্য বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়াও হচ্ছিল। মাঝে মাঝে জানালার পাল্লার ফাঁক বেয়ে সেই হাওয়া ঘরে এসে ঢুকছিল। এখন দরজায় ধাক্কা পড়তে আমরা তিনজনে যেন একসাথে চমকে উঠলাম। কিশোরী গলা তুলে বলল, কে বাইরে? কিশোরীর কথার উত্তরে কেউ কিন্তু কিচ্ছু বলল না। আবার দরজায় আগের মতোই ধাক্কা পড়ল। এবার ধাক্কার শব্দটা আমিও শুনলাম, গুনে গুনে 3 বার, যেন কেউ মধ্যম গতিতে ধাক্কা দিচ্ছে। খুব আস্তে নয়, আবার খুব জোরেও নয়। আবার কিশোরী ডাকতেই কোনো কথা শোনা গেল না। আবার যেই 3য় ধাক্কাটা পড়েছে, অমনি কিশোরী কথা বলতে যাওয়ার আগে তারানাথ হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করল। তারানাথ কিশোরীর মুখটা এক হাতে চেপে ধরল, তারপর ফিসফিস করে বলল, সাড়া দেবে না, সাড়া দেবে না। যে ডাকছে সে মানুষ নয়। তুমি আরেকবার সাড়া দিলেই বড় বিপদে পড়ে যাবে। তারানাথের মুখের অবস্থা দেখে আমরা কেমন যেন চমকে উঠলাম। আমি একটু অবাক হয়ে বললাম, কি হলো? আপনি হঠাৎ এত ভয় পেয়ে গেলেন কেন? তোমরা বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো না। সে আবার এসেছে, সে আবার এসেছে। সেবার চরম ক্ষতি করেছিল, আবার আবার সে আমাদের ক্ষতি করতে এসেছে। কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? সে আমাদের কি ক্ষতি করবে? আর তাছাড়া আমরা 3 জন রয়েছি, আর আর সে একা। দাঁড়ান, আমি গিয়ে দরজাটা খুলি। কিশোরী এগিয়ে গেল, কারণ দরজায় আর কোনো ধাক্কা না পড়লেও স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার পায়ের শব্দ আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি। আর বাইরে থেকে ঠিক তখনই একটা কাক ডেকে উঠল। এমন ঝড় বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে কাক ডাকবে কেন? তারানাথ যেন আরও ভয় পেয়ে গেছিল। ভয়ে তার মুখটা হ্যারিকেনের অল্প আলোয় কেমন যেন হলদে সাদা হয়ে আসছিল। আমি বললাম, আপনি ভয় পাবেন না, আমরা তো এখানে রয়েছি। আর আর সে এখানে এসে আমাদের কি আর ক্ষতি করবে? জানি না, জানি না, কিন্তু কিন্তু আমি জানি কিছু একটা হতে চলেছে। আমি আজ সকালেই তার আভাস পেয়েছি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই সাধুর কথা। সেই সাধু তো এমনই কিছু একটা বলেছিল আমাদের, যে কোনো বিপদ হতে চলেছে। সে কথাটাই সে বলেছিল। আমি চকিতে উঠে গিয়ে কিশোরীকে বারণ করতে যাব দরজা খুলতে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই সাধুর কথা। সেই সাধু তো এমনই কিছু একটা বলেছিল আমাদের, যে কোনো বিপদ হতে চলেছে। সেই কথাটাই সে বলেছিল। আমি চকিতে উঠে গিয়ে কিশোরীকে বারণ করতে যাব দরজা খুলতে, তার আগেই কিশোরী দরজা খুলে ফেলেছে। আর খোলার সাথে সাথেই ঘরের ভেতর ঠান্ডা জল হাওয়ার সাথে এসে ঢুকে পড়ল একটা মরা কাক। কাকটা ছিটকে এসে পড়ল আমাদের ঘরের হ্যারিকেনের উপর। যেন মনে হলো বাইরে থেকে কেউ যেন আলোটাকে তাক করে মরা কাকটাকে ছুঁড়ে মেরেছে। হ্যারিকেনটা ভেঙে চুরে মাটিতে পড়ে যাওয়ার আগের মুহূর্তে দেখেছিলাম কাকটা হ্যারিকেনের গায়ে পড়ে তারানাথের গায়ে ছিটকে গেছে। গোটা ঘরটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। বাইরে মেঘের গর্জন তখনও হয়ে চলেছে। কিশোরী কেমন যেন একটু চমকে উঠে মুখ থেকে একটা অদ্ভুত শব্দ করে দুপা পিছিয়ে এসেছিল। আমিও সরে গিয়েছিলাম খানিকটা, কিন্তু তারানাথের কোনো শব্দ নেই। ঠিক
তখনই দরজার কাছে দেখতে পেলাম একটা ছায়া। এর আগে আমরা তারানাথের বাড়িতে বসে এমন অনেক কথা শুনেছি, কিন্তু আজ তেমনই একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে কেমন যেন গোটা শরীর একবার থরথর করে কেঁপে উঠল। দরজার সামনে যে এসে দাঁড়িয়েছে সেটা কে, আর এই মরা কাক এলো কোথা থেকে? আর যে এসে দাঁড়িয়েছে তার পায়ের কাছে ওটা কি? একটা কাক না? কাকটা কেমন শান্তভাবে চুপ করে দাঁড়িয়ে আছে কি করে? তারানাথ মুহূর্তের জন্য চুপ করে গিয়েছিল, তারপরেই বিড়বিড় করে যেন কী সব বলতে লাগলো। বাইরে থেকে আবার একটা হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতে বাইরে থেকে একটা অচেনা গলা বলে উঠল, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে, তাই না? অনেক দিন হয়ে গেছে। তোকে বলেছিলাম তোর দ্বারা কিছু হবে না। আজ আমি কাক তন্ত্রে সিদ্ধি লাভ করেছি, আরো অনেক সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। তুই কি করেছিস? সেদিন আমি তোকে বলেছিলাম তুই আমার পা ধরে প্রণাম কর, আমি তোকে আর কিচ্ছু করব না, কিন্তু তুই শুনিসনি, তুই আমার কথা শুনিসনি। আজ তার ফল তুই ভুগবি, আর তোর সাথে এই দুটো ছোড়াও ভুগবে। তার কথা শুনে আমরা তিনজনেই কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিশোরী মুহূর্তের মধ্যে ব্যাপারটা সামলে নিল, তারপর উঠে এগিয়ে গেল সেই সাধুর দিকে। মুখে বলল, কে আপনি বলুন তো? আর এভাবে আমাদের... সেই সাধু তার একটা হাত তুলল, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ঘরের মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। অন্ধকারের মধ্যে দেখলাম কিশোরীর শরীরটা ছিটকে গিয়ে পড়ল দেওয়ালের একপাশে। কিশোরীর মুখ থেকে একটা যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো, আর আমি চমকে উঠলাম। ওদের ছেড়ে দিন বলছি, ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি একজন অতি নিম্নমানের সাধক। আপনি যতই তন্ত্র মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করুন না কেন, আপনার মন সর্বদা রয়ে গেছে নিচু স্তরে। তাই চুপ, একদম চুপ। তুই জানিস না এখানে তোকে আমি এনেছি। তোর বাড়িতে যে লোকটা তোর কাছে গিয়েছিল তোকে ওই কামাক্ষার কথা বলে বলে তোর মনকে প্রলুব্ধ করেছে, তাকে আমি পাঠিয়েছি। তবে সে নিজেও জানে না এরপর কোন দিন তার সাথে তোর দেখা হলে সে তোকে চিনতেই পারবে না। তারপরে তুই যখন আসছিলি রেলগাড়িতে, সেই লোকটার কথা তোর মনে আছে? সেই লোকটা যখন এক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েছিল তখন আমি তখনই বুঝতে পেরেছিলাম ওই লোকটা আসলে কারো নিয়ন্ত্রণে রয়েছে। তার দুটো চোখ দিয়ে আপনি আমাকে দেখছিলেন, কিন্তু আপনার আমার প্রতি এত রাগ কিসের? কারণ তুই আমার কথা শুনিসনি, আর তোর জন্য ওই সাধু আমার বিরোধিতা করেছিল। এই গোটা সাধু সঙ্গ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল শুধু আর শুধুমাত্র তোর জন্য। তার শাস্তি তোকে আমি দিয়েছি, আর এখন তোকে তোর শাস্তি দেব। সাধু থমকে দাঁড়ালো, তার পাশের কাকটা দুপায়ে এগিয়ে গেল। ঠিক তখনই সেই কাকের চোখের দিকে আমার নজর পড়তে আমি চমকে উঠলাম। তার দুটো চোখ যেন সাদা ধপধপ করছে, এই অন্ধকারে তার দুটো চোখ ঝুলছে। কিশোরীর কোনো সারা শব্দ নেই। আমি যে কিছু বলবো কিংবা করব তার সাহস পাচ্ছি না। যদি আমার অবস্থাও কিশোরীর মতো হয়, তাহলে তারানাথের কিছু হয়ে গেলে তার তো একটা ব্যাপার কিন্তু বারবার লক্ষ্য করছিলাম, তারানাথ এই আধো অন্ধকারের মধ্যেও মাথাটা কাত করে একবার যেন দরজার দিকে তাকাচ্ছে। সামনের সেই সাধু হেসে উঠে বলল, বাইরে দেখে কোনো লাভ নেই,
আশেপাশের কেউ তোকে বাঁচাতে আসবে না, আর আমার তন্ত্র ক্ষমতার সামনে তোকে বাঁচানোর ক্ষমতা কারো নেই। মৃত্যুর জন্য প্রস্তুত হ। এখনো বলছি আমার পায়ে আশ্রয় নেই, তাহলে তোকে আর এই দুটো ছোড়াকে আমি ছেড়ে দেব। কখনোই না। সাধনার পথে সব সময় শিখেছি, সাধনা হোক আর না হোক, সব সময় নিজের মনকে শুদ্ধ রাখতে হবে। মনে হিংসা, পাপ, প্রতিহিংসা কিংবা কারোর অনিষ্ট করার চিন্তা আনলে চলবে না। আর আপনার মন এই সবেই পরিপূর্ণ। আপনার কাছে আমি কখনোই মাথা নামাবো না। তার চেয়ে আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ, যার মনে পবিত্রতা রয়েছে, যার মনে এতটুকু কুচিন্তা নেই, তার সামনে আমি মাথা নোয়াতে রাজি আছি। সাধুর গলা যেন মেঘের গর্জনের মতো ঘরের মধ্যে শোনা গেল। তাই তোর এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা তো? ঠিক আছে তাহলে। সাধু নিজের হাত মুখের কাছে এনে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলেন। তারানাথ আমার হাতের উপর একটা হাত রেখে চাপা স্বরে বলল, ভয় পেও না। যত ভয় পাবে তত ওর ক্ষমতা বৃদ্ধি পাবে। কিশোরী বোধহয় জ্ঞান হারিয়েছে, চিন্তা নেই। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার ওপরে রয়েছে। আমার কোনো ক্ষতি হবে না, আর তোমাদেরও কোনো ক্ষতি হতে আমি দেব না। সাধুর পাশে দাঁড়িয়ে থাকা সেই সাদা দুটো চোখওয়ালা কাকটা ততক্ষণে আমাদের দিকে এক পা করে হেঁটে আসছে। বাইরে থেকে যেন হাজার হাজার কাকের শব্দ শুনতে পাচ্ছি। কাকের শব্দ ছাড়া বৃষ্টির শব্দটুকুও ভেতরে এসে ঢুকছে না। কিন্তু তারানাথ বারবার ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকিয়ে কি দেখছে। এবার আমি দরজার দিকে তাকালাম, আর তখনই দেখতে পেলাম দরজার কাছে বাইরের অন্ধকারে কে যেন একটা এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু আমিও অবাক হয়ে গেলাম। বারবার মনে পড়ে যেতে লাগলো একটা কথা, তারানাথের গল্পে আমি বারবার শুনেছি, যখনই তারানাথ কোনো চরম বিপদের মুহূর্তে পড়েছে, যখন মনে হয়েছে এই হয়তো তার জীবনের শেষ দিন, এখান থেকে বেঁচে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, ঠিক তখনই তারানাথকে কেউ না কেউ এসে বাঁচিয়ে দিয়ে গেছে। কখনো কাল ভৈরব, কখনো মধুসুন্দরী দেবী। তাহলে আজকে দরজার কাছে ওই যে কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে, সে আসলে কে? কথাটা ভাবতে ভাবতে বুঝতে পারলাম সেই পাষাণ মারার জঙ্গলের তারানাথকে আমার চোখের সামনে দেখতে পেয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। অমর জীবন যে আসলেই অমর জীবন সেটা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছিলাম তখন যে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল তা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারিনি। আমার গায়ের লোম খাড়া হয়ে এসেছিল, মাথার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছিল, পেটটা কেমন যেন খালি খালি লাগছিল, যেন মনে হচ্ছিল আমাদের চারপাশের সব কিছু শূন্য হয়ে গেছে। একটা শূন্য গহ্বর, একটা অন্ধকার গহ্বরে তৈরি হয়েছে। সেই গহ্বরে আমি তলিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমার আর ভয় করছে না, আমার চরমতম বিশ্বাস রয়েছে, আর সেই বিশ্বাসের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে একটাই মানুষ, তার নাম তারানাথ তান্ত্রিক। মনের মধ্যে চলতে লাগলো অজস্র চিন্তা, কিন্তু তার মধ্যে সেই সাধু তখনও মন্ত্র পড়ে চলেছে। কাকটা হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে এসে একদম দুহাত দূরে দাঁড়িয়ে পড়েছে। সাধু কিন্তু হঠাৎ করে থেমে গেল, পিছনের দিকে তাকিয়ে সেই ছায়ামূর্তির দিকে তাকিয়ে অদ্ভুত গলায় প্রশ্ন করল, হে তুই? এখানে আসার আগে আমি গৃহবন্ধন করে দিয়েছি, তুই এখানে ঢুকলি কি করে? কে তুই? আমি কে এটা তোমার না জানলেও চলবে, তবে তুমি আজ এখানে যা করতে এসেছো তা কিন্তু বিধির বিধান নয়। এমনটা ওদের ললাটে লেখা হয়নি। তুমি তা করতে পারো না। আমি কি করতে পারি আর না পারি তুই আমায় শেখাবি? চলে যা তুই এখান থেকে,
যদি বাঁচতে চাস তাহলে চলে যা। পিছনে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি হেসে উঠল। তার গলায় কিন্তু ভয় কিংবা রাগের চিহ্ন মাত্র নেই। শান্ত শিথিল গলায় সে কথা বলছে। আবার সে বলল, তুমি বড্ড ভুল করছো। এ কাজ তুমি কখনোই করতে পারো না। তাতে তাতে অনেক কিছু বিঘ্নিত হবে। এই গৃহে যারা রয়েছে তাদের দ্বারা এখনো অনেক কার্য সম্পন্ন হওয়া বাকি রয়েছে। সেই সব কিছুতে ব্যাঘাত ঘটবে যদি তুমি এমন কাজ করো। তাছাড়া তোমারও এ কাজ করার কথা নয়। তুমি এ কাজ করতে পারো না। সাধুর গলা এবার কেমন যেন নরম হয়ে এলো। এতক্ষণে তার অহংকারী কথার ভঙ্গি আর ক্ষমতার কথা ছাড়া সে কিছুই বলছিল না। এবার কেমন যেন অপরিচিত গলায় সে বলল, কে তুই? সত্যি সত্যি করে বল। আমার কোনো নাম নেই। আমায় তুমি যা খুশি নামে ডাকতে পারো। তবে তবে তোমায় এ কাজ আমি করতে দেব না, কোনোভাবেই করতে দেব না। তুমি যদি ভালোভাবে এখান থেকে চলে যাও তাহলে ভালো কথা, নইলে কি করবি তুই? আমি কাকতন্ত্রে দীক্ষিত সাধক, আমার কোনো ক্ষতি করার ক্ষমতা। কথাটা বলতে বলতে সাধু চুপ করে গেল। আমি আর তারানাথ তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। অন্ধকারে তাদের দুজনের মুখ ভালোভাবে বোঝা যায় না। বাইরের দিকে তাকিয়ে সাধু এবার বলে উঠল, এ কি? আমার তন্ত্র শক্তিতে আমি এই গৃহ বন্ধন করেছিলাম। বাইরে থেকে পায়সের স্বর শুনতে পাচ্ছি না কেন? মূর্তি সামান্য হাসল, তারপর আবার বলল, আগেই তো বললাম, যে কাজ লেখা হয়নি সে কাজ তুমি নতুন করে তৈরি করতে পারো না। তোমায় এখন এখান থেকে চলে যেতে হবে। অন্তত আজ তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যেটুকু ক্ষতি করেছো তা আমি পূরণ করে দিয়ে যেতে পারবো। সাধু এবার নিজের হাত তুলল। অদ্ভুতভাবে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে সামনের দিকে ফুঁ দিতেই নিচে দাঁড়িয়ে থাকা কাকটা হঠাৎ করে চিৎকার করে ডানা মেলে সামনের দিকে এগিয়ে গেল। আমি আর তারানাথ রুদ্ধশ্বাসে সামনের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, কিন্তু কাকটা যেন দরজার কাছ পর্যন্ত গিয়ে হঠাৎ করে যেন কিছুতে ধাক্কা খেয়েছে, এমনভাবে মাটির উপর ছিটকে গেল। মূর্তি আবার বলল, আবার তোমায় বলছি, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। শুধু আমায় বাধ্য করো না। তবে রে তুই আমায় ভয় দেখাচ্ছিস? তুই ভয় দেখাচ্ছিস? দেখ আমি তোর কি করি, দেখ। মূর্তির মুখে শুধু হাসি শুনতে পেলাম। তারানাথ একটাও কথা বলছে না, যেন পাথরের মূর্তির মতো চুপ করে বসে রয়েছে। আমি অন্ধকারে একবার তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। সাধু হঠাৎ করে সামনের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই সাদা রঙের একটা উজ্জ্বল আলোয় আমাদের চোখ ঝলসে গেল। আমি দুটো হাত চোখের সামনে দিয়ে চাপা দিলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম সেই আলোটা কোথায় যেন অদৃশ্য হয়েছে। কোনো রকমে বাইরের দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা। বাইরে থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে জলো হাওয়া ভেতরে ঢুকে আসছে, কিন্তু সেই সাধু ছায়ামূর্তি কেউ কোথাও নেই। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম ঠান্ডা বাতাস আর হাওয়া ছাড়া আর কিছুই নেই। ঘরের ভিতরে একটুও আলো নেই। আমি অন্ধকার হাতড়ে হাতড়ে তারানাথের গায়ের উপর একটা হাত রাখতেই তার গোটা শরীর একবার থরথর করে কেঁপে উঠল। তারপর সে বলল, বিপদ কেটে গেছে বুঝলে। একবার পাশের ঘরে যাও তো, একটা লণ্ঠন নিয়ে এসো। লণ্ঠন নিয়ে এসে দেখা গেল কিশোরীর তখনও জ্ঞান ফেরেনি। জল দিয়ে তার জ্ঞান ফেরাতেই সে অবাক গলায় বলল, হ্যাঁ, কেউ অদ্ভুতভাবে মনে হলো হাওয়ায় আমায় কেউ একটা ধাক্কা দিল। তারপরে আর কিছু মনে নেই। এখন আর এসব কথা নয়।
তোমরা বিশ্রাম নাও। আজ রাতে আর কিচ্ছু হবে না, বোধহয় বিপদ কেটে গেছে। তবে এখানে আর বেশি সময় থাকাটা ঠিক নয়। কালই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। পরদিনই সেখান থেকে বেরিয়ে পড়লাম। যে লোকটি আমাদের আশ্রয় দিয়েছিল, আগের দিন রাতে সে নাকি কিছুই শুনতে পায়নি, এমনকি কাকের ডাক পর্যন্ত শুনতে পায়নি। রাতে সে গভীর ঘুমে ঘুমিয়েছিল। আমরা সেদিনই ফেরার পথ ধরেছিলাম। রেলগাড়িতে বসে তারানাথকে একসময় প্রশ্ন করেছিলাম, আচ্ছা, যে সাধু আমাদের ঘরে এসেছিল, মানে আপনাকে মারতে চেয়েছিল, তাকে না হয় বুঝতে পারলাম, কিন্তু দরজার কাছে যে এসে দাঁড়িয়েছিল সে কে ছিল বলুন তো? তারানাথ কিছু বলল না, বেশ কিছুক্ষণ চুপ করে রইল। এদিকে কিশোরীও তো জ্ঞান হারিয়েছিল, সে কিছুই জানে না, তাই তাকে প্রথম থেকে সবটাই খুলে বললাম। আমার কথা শেষ হতে তারানাথ বাইরে জানালার দিকে তাকিয়ে যেন নিজের মতোই বলল, যে সাধু আমায় এখানে এনেছিল, সেই সাধু ওই সাধুর সাথে তন্ত্র ক্ষমতায় পেরে উঠত না। এর ক্ষমতা ছিল অনেক। একদিন সকালে একটা অবাক দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। জঙ্গলের শ্মশানের এক পাশে ওই সাধুর মৃতদেহটা পড়েছিল, আর তার গলার কাছে লাল একটা গোল দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছিল গলায় একটা ফাঁস দিয়ে কেউ মেরেছে তাকে। কে মেরেছে সেটা আমরা জানতাম, কিন্তু কিছুই করার নেই। সেবারের মতো আমাদের সাধুর দল আমায় বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে গিয়েছিল, না হলে সেবারই ওই সাধু আমার ওপরে তার আক্রোশ মেটাতো। কিন্তু কাল রাতে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল কে? আমি না হয় কিছু দেখতে পাইনি, কিন্তু তুমি তো দেখতে পেয়েছিলে, আর আপনি তো নিশ্চয়ই দেখেছেন, তাই না ঠাকুর মশাই? সে কে ছিল? সে কে ছিল আমি জানি না, কিন্তু অমন শান্ত মিষ্টি স্বর আমার বড্ড চেনা। এই স্বর আমি অনেক দিন আগে শুনেছিলাম। এই স্বর অধিকারে নিয়ে আমার এক রাত্রে আমার চরম বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। সেদিন যদি সে না বাঁচাতো, তাহলে আমি ওই কামাক্ষার শ্মশানের পাশেই গভীর খাদের তলায় পড়ে থাকতাম হয়তো। আমরা অবাক হলেও চুপ করে রইলাম। এমন কথা যদি তারানাথ তার বাড়িতে বসে আমাদের বলতো, তাহলে হয়তো আমরা একটু অবিশ্বাসী করতাম। কিশোরী তো বিশ্বাসই করতো না, সে কথা আমার জানা। কিন্তু যে ঘটনা আমরা নিজের চোখে দেখেছি এবং চরম মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছি, সে ঘটনা অস্বীকার করব কি করে? আমি চুপ করে রইলাম। তবে কেমন যেন মনে হলো, এই শহর থেকে কামাখ্যা পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা সব কিছুই কি তারানাথ আগে থেকেই জানতো? তারানাথ কি আগে থেকেই সব বুঝতে পেরেছিল, নাকি সমস্ত ব্যাপারটাই কাকতালীয়? রেলগাড়ি চলতে লাগলো। দেখলাম তারানাথ বাইরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করেছে। তার চোখের কোণটা কেমন চিকচিক করে উঠেছে।